তো বন্ধুরা আজকে আমাদের টপিক হলো কন্ট্রিবিউশন অফ কার্ল রিটার। জিওগ্রাফিতে কার্ল রিটারের কন্ট্রিবিউশন কি সেটা আজকে আমরা সম্পূর্ণ বিস্তারিত জানবো আর একদম তোমাদের খুবই সহজ ভাষায় বুঝিয়ে দেবো। তোমাদের এই ভিডিও দেখার পর অন্য কোনো ভিডিও দেখতে লাগবে না। তো চলো ভিডিওটা শুরু করি। তো ঊনবিংশ শতাব্দীর ভূগোলকে ভূগোলের ধ্রুপদী পর্যায়ে বলা হয়, কারণ এই সময় ভূগোলের গ্রোথ বেশি দেখতে পাওয়া গেছিল। কারণ এই সময় জন্ম নিয়েছিল কার্ল রিটার, বা এই সময় জন্ম বলাটা ভুল হবে, এই সময় যাদের সময়কাল ছিল তারা হলেন কার্ল রিটার, আলেকজান্ডার ভন হাম্বোল্ট, এরকম আরো অনেক নানান বড় বড় দার্শনিক বা ভূগোলবিদ। কিন্তু সব থেকে যদি বেশি ক্রেডিট যাদের দিতে হয় তারা হলেন দুজন, একজন হলো কার্ল রিটার আর একজন হলো আলেকজান্ডার ভন হাম্বোল্ট। তো আলেকজান্ডার ভন হাম্বোল্টের যে কন্ট্রিবিউশন আছে সেটা আমাদের অলরেডি ভিডিও আছে চ্যানেলে, গিয়ে তোমরা দেখতে পারবে। আমাদের যেই প্লেলিস্ট সেকশন আছে সেখানে গিয়ে জিওগ্রাফিক্যাল থট বা ফিলোসফি জিওগ্রাফি বলে যে প্লেলিস্ট আছে সেখানে তুমি ভিডিওটা পেয়ে যাবে। ঠিক আছে, তোমাদের সুবিধার জন্য প্রত্যেকটা সাবজেক্টের আমি প্লেলিস্ট বানিয়ে দিয়েছি। তো এদের দুজনের কথা বলতে হলে কিন্তু এদের বলতে হয় এরা কিন্তু সমসাময়িক ছিলেন, অর্থাৎ এরা ছিলেন 10 বছরের ছোট বড়। কারণ এই কার্ল রিটারের জন্ম হয়েছিল 1779 সালে। তো আমি এখানে সেটা লিখে দিচ্ছি, বার্থ ডেট। ঠিক আছে, ডেট অফ বার্থ DOB 1779। তো কার্ল রিটার এই 1779 সালে জার্মানির এক কোডলিন নামক দুর্গ শহরে জন্মগ্রহণ করেন। তো কার্ল রিটারের বাবা ছিলেন একজন ডাক্তার, এবং রিটারের যখন বয়স 5 বছর তখন তার বাবা মারা যান। তো কার্ল রিটারের ছোটবেলার ব্যাপারে বলতে গেলে সে কিন্তু পিতৃহীন ভাবেই কিন্তু সে জীবনযাপন করে। কার্ল রিটারের ঈশ্বরের প্রতি ছিল দৃঢ় বিশ্বাস, যেটা আবার হাম্বোল্টের বিপরীত, কারণ হাম্বোল্ট ঈশ্বরকে অতটা মানতেন না। অর্থাৎ কার্ল রিটার ছিল অভিজ্ঞতাবাদী বা একটু টেলিওলজিস্ট টাইপের বলতে গেলে। ঠিক আছে, আর কার্ল রিটারের যে বিশেষ অবদান তাকে কি বলা হতো, যে কার্ল রিটারকে বলা হতো আধুনিক ভূগোলের প্রতিষ্ঠাতা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো চলো এবার জেনে নিই যে তার কর্মজীবন কি ছিল বা সার্ভিস লাইফটা কি ছিল। তো চলো, তো তিনি 1818 খ্রিস্টাব্দে ফ্রাঙ্কফুর্ট বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদে প্রথম যোগদান করেন, এবং পরবর্তীতে যখন ভূগোল নামক একটা বিষয় সে কলেজে বা সেই যে বিশ্ববিদ্যালয়ে যুক্ত হয়, তারপর তিনি 1820 সালে ভূগোলের প্রথম অধ্যাপক হিসাবে নির্বাচিত হন, বা তাকে সেই স্থানটা দেওয়া হয় না কোথায়, বার্লিন বিশ্ববিদ্যালয়। এবং সে বার্লিন বিশ্ববিদ্যালয়ে সে দীর্ঘ 39 বছর কাজ করেন অধ্যাপক পদে। আর একটা জিনিস, এই ডেট অফ বার্থের পাশে আমি লিখে দিই তার মৃত্যুকালটা, যেটা প্রথমে লিখে দিলেই তোমাদের সুবিধা হয়। তো আমি লিখে দিচ্ছি এখানে, তার মৃত্যু সাল হলো 1859, ডেট অফ ডেথ, অর্থাৎ 1859 সালে তিনি মারা যান। তো এটা আমাদের সার্ভিস লাইফ হয়ে গেল। তো এবার পরের পয়েন্ট, তো তার পরের পয়েন্ট হলো পাবলিশড বুকস, অর্থাৎ প্রকাশিত বই। তো প্রকাশিত বই বলতে গেলে কার্ল রিটারের যে প্রথম বইটার কথা মাথায় আসে, অর্থাৎ যেটা গুরুত্বপূর্ণ বই যে তিনি লিখেছেন, যেটা বেশি প্রভাব বিস্তার করেছে ভূগোলে, সেটা হলো কি দ্য আর্থ কুন্ডে। তো এই বইটির প্রথম খণ্ড প্রকাশ হয় হলো 1817 সালে, এবং এর সময়কাল অর্থাৎ প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, এরকম ভাবে দ্বিতীয় সংস্করণ এভাবে বেরোতে বেরোতে লাস্ট যে খণ্ডটা বেরিয়েছিল 1859, অর্থাৎ তার মৃত্যুর সালে লাস্ট খণ্ড বেরিয়েছিল বইটার, দ্য আর্থ কুন্ডে। তো বইটার নামই তো লিখলাম না, সরি। তো এটা একটা জার্মানি ভাষা আছে, ঠিক আছে। এটা যদি বাংলা ভাষায় যদি অনুবাদ করে বা এর মানে যদি বলতে হয় তাহলে হলো পৃথিবীর বিষয় বর্ণনা। তো তিনি প্রধানত আফ্রিকা ও এশিয়া নিয়ে তার এই বইতে লিখেছেন। এই বইটির 19টি ভলিউমে এই আফ্রিকা এবং এশিয়ার ব্যাপারে লেখা আছে। তো এই আর্থ কুন্ডে বইয়ের ব্যাপারে বেশি কিছু বলছি না, কারণ আমি স্টাডি ম্যাটেরিয়াল দিয়ে দেবো ডেসক্রিপশনে, তোমরা সেখানে গিয়ে সহজে পড়ে নিতে পারবে। ঠিক আছে, তো আমি এতটাই বলে দিচ্ছি যেটা বেসিক জানা দরকার। কিন্তু আমাদের মেন পয়েন্ট কি আছে আজকে, কন্ট্রিবিউশন, সেটা ভুলে গেলে চলবে না। তো চলো, তো কন্ট্রিবিউশনের মধ্যে যে ফার্স্ট কন্ট্রিবিউশনটা আসছে সেটা আমি লিখে দিচ্ছি এখানে। তো 1 নম্বর হলো ওয়ার্ল্ড অ্যাজ এ হিউম্যান শেল্টার, অর্থাৎ মানুষের বাসস্থান রূপে পৃথিবী। তো রিটারের উল্লেখযোগ্য অবদানগুলির মধ্যে মানুষের বাসস্থান রূপে পৃথিবীর যে অবদানটা সেটা কিন্তু খুবই উল্লেখযোগ্য। তার আলোচ্য বিষয়বস্তুর মধ্যে বেশি প্রাধান্য পায় হলো মানুষ। তিনি বলেছেন যে মানুষের শরীর যেরকমভাবে জীবন ধারণ করে, অর্থাৎ বৃদ্ধি পায় মানুষের শরীর, ঠিক একইভাবে পৃথিবীরও বৃদ্ধি ঘটে। সেটা বায়ুমণ্ডল দিক থেকে দেখতে গেল, প্রাকৃতিক দিক থেকে দেখতে গেল, অর্থনৈতিক দিক থেকে দেখতে গেল, বা সামাজিক দিক থেকে দেখতে গেল। ঠিক আছে, তো বলতে গেলে মানুষ যে পৃথিবীতে বসবাস করছে তার যে একটা অস্তিত্ব আছে, সেই অস্তিত্বকে নিয়ে অর্থাৎ মানুষকে ঘিরেই এই কন্ট্রিবিউশনটাকে দেওয়া হয়েছে বা করা হয়েছে বা দিয়েছে। সেকেন্ড কন্ট্রিবিউশন, ইন্ডাকটিভ অ্যাপ্রোচ। তো ইন্ডাকটিভ অ্যাপ্রোচ অর্থাৎ আরোহী দৃষ্টিভঙ্গি। এখানে হাম্বোল্টের ঠিক বিপরীত আরোহী দৃষ্টিভঙ্গির সমর্থক ছিলেন কার্ল রিটার। তিনি মনে করেন যে ভূগোলের উদ্দেশ্যের বিন্যাসকে জানা দরকার, অর্থাৎ ভূগোল যে আমরা পড়ছি এর উদ্দেশ্যটা কি। কিন্তু এটা ছিল খুবই সম্ভব, কারণ কোনো ভূগোলের উদ্দেশ্যকে জানতে গেলে তার পেছনে কিন্তু আবার আলাদা করে রিসার্চ করতে হয়। তো সেটাই, তিনি ছিলেন আরোহী দৃষ্টিভঙ্গির সমর্থক। এইটুখানি তোমরা যদি জেনে রাখো তাহলে তোমরা গুছিয়ে লিখে দিতে পারবে। ঠিক আছে, 3 নম্বর পয়েন্ট হলো বা কন্ট্রিবিউশন হলো টেলিওলজি। তো রিটারের আরও এক উল্লেখযোগ্য অবদানের মধ্যে এই পরম কারণবাদ অর্থাৎ টেলিওলজির অবদান কিন্তু থেকেই যায়। অর্থাৎ এই পরম কারণবাদকে যদি একটু সহজ ভাষায় বলতে হয়, অর্থাৎ ঈশ্বরের প্রতি বিশ্বাসী। রিটার ছিলেন ঈশ্বরের প্রতি বিশ্বাসী, অর্থাৎ রিটার মনে করতেন যে ঈশ্বরই এই পৃথিবীটাকে সৃষ্টি করেছে, ঈশ্বরই এই পৃথিবীর
নানান দায়িত্ব নিয়ে রেখেছে, ঠিক আছে। তার মধ্যে পৃথিবীর এবং বসবাসকারী মানুষদের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক রয়েছে। তার ইচ্ছা অর্থাৎ ঈশ্বরের ইচ্ছায় পৃথিবীর যেসব যাবতীয় ঘটনা সেসব ঘটে চলেছে। হয়ে গেলে এখানে অগ্নুদ্গম হচ্ছে, বা এখানে ভূমিকম্প হচ্ছে, বা এখানে ঝড় বৃষ্টি, নানান কিছু বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, জলবায়ুর ক্ষেত্রেও ঈশ্বর করছে বলে তিনি মনে করেন। তো এবার 4 নম্বর, ইউনিটি ইন ডাইভার্সিটি। তো নেক্সট কন্ট্রিবিউশন ইজ ইউনিটি ইন ডাইভার্সিটি, অর্থাৎ বৈচিত্র্যের মধ্যে ঐক্য। তো রিটার তার কন্ট্রিবিউশনে নানান বৈচিত্র্যের মধ্যে ঐক্য দেখতে পেয়েছিলেন, বা ঐক্যের ওপর ভিত্তি করে তিনি নানান কন্ট্রিবিউশন করেছেন। কি বলেছেন তিনি বলেছেন বিভিন্ন জৈব এবং অজৈব যেসব উপাদানগুলো রয়েছে সেগুলো মেলবন্ধনে, অর্থাৎ সেগুলো মিলিতভাবে বা মিলিত হয়ে একটা পরিবেশের গঠন করে বলে তিনি বলেছেন। এবং তিনি এটাও বলেছেন দুটি যখন ভিন্ন চরিত্রের বা ভিন্ন প্রকৃতির যখন বৈচিত্র্য যখন এক হয় তখন কিন্তু বৈষম্যের সৃষ্টি হয়। যেটা আমরা লক্ষ্য করেছি যে দুটো যদি ভিন্ন জ্ঞানের বা ভিন্ন মাইন্ডসেটের যদি মানুষকে যদি এক জায়গায় যদি আনা হয় সেখানে কিন্তু একটা ঝামেলার সৃষ্টি হবে। তো সেরকমই। তো 5 নম্বর হলো রিজিওনাল অ্যাপ্রোচ ইন জিওগ্রাফি, অর্থাৎ ভূগোলে আঞ্চলিক দৃষ্টিভঙ্গি। তো কার্ল রিটার ছিলেন আঞ্চলিক ভূগোলের অন্যতম পথিকৃৎ, অর্থাৎ তিনি আঞ্চলিক ভূগোলকে বেশি প্রায়োরিটি দিয়েছিল। কিন্তু তিনি তার অপোজিট অর্থাৎ সাধারণ বা প্রণালীবদ্ধ যে ভূগোলটা রয়েছে তার কিন্তু বিরোধী ছিলেন না, কিন্তু বেশি প্রায়োরিটি সে দিয়েছিলেন কাকে? আঞ্চলিক ভূগোলকে। তো তিনি আঞ্চলিক ও প্রণালীবদ্ধ ভূগোলের যেই আলোচনাকে সেটাকে একে অপরের পরিপূরক বলে মনে করতেন। তো তার মতে সাধারণ ভূগোল প্রাকৃতিক ও মানবিক যেসব বিষয়গুলি রয়েছে তাদের অবস্থান আলোচনা করে, অর্থাৎ তার এই যে দৃষ্টিভঙ্গি বা তার এই মত সেটা কিন্তু হামবোল্টের বিপরীত হয়ে দাঁড়ায়। আবার রিটার কি করেছিলেন? অঞ্চলগুলির মধ্যে ক্রম অনুযায়ী ভাগ করেছিলেন, যেমন প্রথম, দ্বিতীয়, তৃতীয়। এছাড়াও তিনি বিভিন্ন মহাদেশকে ছোট ছোট অঞ্চলে ভাগ করে তার বিবরণ দিয়েছে, ঠিক আছে। তো আশা করি বোঝা গেল এই ব্যাপারটা তিনি কিসের উপর বিশ্বাসী ছিলেন। 6 নম্বর, তো 6 নম্বর কন্ট্রিবিউশন দেখতে পাচ্ছ, খুবই একটা বড় কন্ট্রিবিউশন লিখে দিয়েছি, কি এ রিয়াল কম্বিনেশন অফ বোথ ডিটারমিনিজম অ্যান্ড পসিবিলিজম, অর্থাৎ নিয়ন্ত্রণাবাদ এবং সম্ভাবনাবাদের সার্থক সমন্বয়। কার্ল রিটার কি ছিলেন? নিয়ন্ত্রণাবাদে বিশ্বাসী, অর্থাৎ ডিটারমিনিজম, অর্থাৎ তিনি মনে করতেন প্রকৃতির সঙ্গে মানুষের একটা সম্পর্ক রয়েছে, অর্থাৎ প্রকৃতি যদি না থাকে তাহলে মানুষ থাকতে পারবে না, এবং মানুষও যদি না থাকে তাহলে প্রকৃতি থাকতে পারবে না। তো তিনি এটা বলেছেন, অর্থাৎ পারস্পরিক সম্পর্কে সম্পর্কিত। তিনি বলেন যে কিভাবে মানুষকে প্রকৃতি নিয়ন্ত্রণ করছে, আবার মানুষও নিজের জ্ঞান বুদ্ধিকে কাজে লাগিয়ে আবার প্রকৃতিকে নিয়ন্ত্রণ করছে। এবং এই বিষয়ে নানান ভৌগোলিকদের মতো রিটার দেখিয়েছেন যে প্রকৃতি এবং মানুষ এই দুটো কিন্তু একে অপরের পরিপূরক, এদেরকে আলাদা করা যায় না। যেটা আমি প্রথমেই বললাম, অর্থাৎ একে ছাড়লে ও বাঁচবে না, ওকে ছাড়লে ও বাঁচবে না, এরকম ব্যাপার। তো আশা করি বোঝা গেল। তার পরের পয়েন্ট 7, এটাও একটু বড় পয়েন্ট আছে। তো নেক্সট পয়েন্ট হলো রিলেশন অ্যামং ডিফারেন্ট সাবজেক্ট ম্যাটার ইন জিওগ্রাফি, অর্থাৎ ভূগোলের বিভিন্ন বিষয়ের মধ্যে সম্পর্ক। তো রিটার ভূগোলে প্রাকৃতিক এবং মানবিক বিষয়ের মধ্যে সম্পর্ক স্থাপন করেছেন, ঠিক আছে। তো রিটার 3টি মণ্ডলের মধ্যে সম্পর্ক, অর্থাৎ বলতে গেলে ভূপ্রকৃতি, জলবায়ু এবং মাটি কিভাবে একটা শস্য উৎপাদনে সাহায্য করছে সেটার ব্যাপারে তিনি বলেছেন। আবার বায়ুমণ্ডল বা বাড়িমণ্ডল বা সূর্যের যে পতন কোণ একই হওয়া সত্ত্বেও উত্তপ্ত হওয়ার প্রক্রিয়া ও সময় আলাদা, অর্থাৎ এমন এমন জায়গা আছে যেখানে কিন্তু পতন কোণ এক, বাড়িমণ্ডল এবং বায়ুমণ্ডলের ক্ষেত্রেও এক, কিন্তু তা সত্ত্বেও অক্ষাংশের পরিবর্তনের কারণে কিন্তু মানুষের মধ্যে নানান চেঞ্জেস দেখতে পাওয়া যায়, যেমন দৈহিক দিক থেকে, স্কিনের দিক থেকে, অর্থাৎ চামড়ার দিক থেকে। তো আশা করি বোঝা গেল এটা। তো এবার আসি 8 নম্বর। তো 8 নম্বর পয়েন্টটি হলো আর্ককুণ্ড, অর্থাৎ তার প্রকাশিত বই, যেটা তোমাদের একটু আগেই বলে দিলাম, এই যে এখানে এর বিষয়ে বলে দিচ্ছি। আরও যদি বিস্তারিত জানতে হয় আমি ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি PDF এর, ঠিক আছে। স্টাডি মেটেরিয়াল যেটা আছে তোমরা সেখানে গিয়ে সহজেই সব পুরোটার ব্যাপারে তুমি জানতে পারো, শুধু আর্ককুণ্ডে না, পুরো ব্যাপারটাই মানে কন্ট্রিবিউশন অফ কার্ল রিটার আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আশা করি বোঝা গেল এই এতটাই কন্ট্রিবিউশন আছে, বেশি কন্ট্রিবিউশন নেই, কারণ হামবোল্টের আরও বেশি আছে, কারণ হামবোল্ট আরও অনেক দেশ জুড়ে জুড়ে ঘুরেছেন বা অনেক অভিজ্ঞতার সাথে তিনি লিখেছেন। কিন্তু কার্ল রিটারও লিখেছেন, কার্ল রিটারকে যে চেয়ারে বসা ভৌগোলিক বললে চলবে না, কিন্তু তিনিও করেছেন, কিন্তু হামবোল্টের একটু হিউজ পরিমাণে। তো হামবোল্টের কন্ট্রিবিউশন তোমরা দেখতে পারো, এখানে ভিডিও রয়েছে, ঠিক আছে। আর তার সাথে আমাদের থট বা ফিলোসফি যে প্লেলিস্ট সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর তোমরা নেক্সট ভিডিও কোন টপিকে দেখতে চাও, অর্থাৎ কোন পেপারের ওপর, এবং যদি কোনো কন্ট্রিবিউশন দেখতে চাও আরও, তাহলে আমাকে একবার এই ভিডিওর তলায় বা অন্য কোনো ভিডিওর তলায় আমাকে কমেন্ট করে দিতে পারো, ঠিক আছে। সব কমেন্ট আমি পড়ি আর রিপ্লাই দিয়ে দিই। তো চলো, বাই।